রাত পেরোলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ, পদ্মা সেতুতে উঠছে সবশেষ স্প্যানটি। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশি। একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সার কোনো সমস্যা নাই। 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়াবে 41 স্প্যানে। একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন 41টা বসে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুঁড়িয়ে দেওয়া হলো রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের দুটি চারতলা ভবন। দখলদারদের যে কোনো মূল্যে হটানোর হুঁশিয়ারি মেয়র তাপসের। দোকান অবৈধ নয়, আবারও বললেন সাবেক মেয়র। সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না, বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, দেশকে সুবিচারের ধারায় ফেরাতে চায় সরকার। শুরুতেই পদ্মা সেতু প্রসঙ্গ। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। কুয়াশা বাধা হয়ে না দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে কাল। এরই মধ্যে নির্ধারিত পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে পদ্মা সেতুর শেষ স্প্যানটি। সবকিছু ঠিক থাকলে কাল 41তম স্প্যান বসলে দৃশ্যমান হবে পুরো 6.15 কিলোমিটারের সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মা পাড়ের দুই পাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে 3 বছর আগে 2017 সালের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার দুই পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সার কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান-ইও। প্রায় 3,500 মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন 41টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন 11টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে 29টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে 41তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনি সুতোয় বেঁধে ফেলা হবে দুই পারকে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ ঘটবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। থমথমে পরিস্থিতির মধ্যেই রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেটে দ্বিতীয় দিনের অভিযানে দুটি চারতলা ভবনের পাশাপাশি শতাধিক দোকান ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, নকশা বহির্ভূত ভবন দুটি ও দোকান থেকে কোটি কোটি টাকার ভাড়া আদায় করছে আগের প্রশাসন। সাবেক মেয়র দোকানগুলোকে আবার বৈধ দাবি করলেও দখলদার হঠাতে বদ্ধপরিকর বর্তমান মেয়র। অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিন শুরুতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গুড়িয়ে দেওয়া হয় রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এর বাইরের অংশে থাকা দুটি চারতলা ভবন, যেখানে দুটিই ছিল নকশা বহির্ভূত। ব্যবসায়ীদের দাবি, ভবন দুটি থেকে কোটি কোটি টাকা ভাড়া আদায় করেছে আগের নগর প্রশাসন। মার্কেটের পার্কিং, টয়লেট কিংবা লিফটের জন্য বরাদ্দ রাখা জায়গাতেও অনিয়ম করে বসানো হয়েছিল অসংখ্য দোকান, যা এদিন হাতুড়ি দিয়ে গুড়িয়ে দেয় অভিযানকারীরা। সিটি
সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ফুলবাড়িয়া সুপার মার্কেটের এ ব্লকের ৩০৮টি, বি ব্লকের ২৯২টি ও সি ব্লকের ৩11টি নকশা বহির্ভূত দোকান থেকে গত ৮ বছরে শুধু ভাড়া বাবদই আদায় করা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। তাই মূল অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান ক্ষুব্ধ দোকান মালিকরা। এই সিটি কর্পোরেশন অতীতে যিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন, এই এলাকার যারা অতীতে কাউন্সিলর ছিলেন তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিলে খবর বেরিয়ে যাবে। তারা কিভাবে এইখানে মার্কেট নির্মাণ করলো, তারা কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিল। মিডিয়া থেকে শুরু করে প্রশাসন সবাই জানে কারা দুর্নীতিতে জড়িত, কারা করছে এবং কারা করবে। এ বিষয়ে সাবেক মেয়র সায়েদ খোকন আবারও জানান, সিটি কর্পোরেশনের সভাতে এই দোকান বৈধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সিটি কর্পোরেশনের বোর্ড সভার সিদ্ধান্ত সিটি কর্পোরেশন পরিচালনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যুক্তিযুক্ত হয়নি কিংবা আইন সিদ্ধ নয়, এটা বলার এখতিয়ার রাখে না। তবে যে কোনো মূল্যে দখলদারদের অপসারণের ঘোষণা দেন দক্ষিণ সিটির বর্তমান মেয়র। মানব সৃষ্ট সকল বর্জ্য আমরা অপসারণ করছি, যেমনি খাল থেকে করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে। বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে আরম্ভ করেছি। দ্বিতীয় দিনের অভিযানে ছোট বড় মিলে মোট প্রায় 200 স্থাপনা উচ্ছেদ করা হয়। একদমই নগর ভবনের নাকের ডগায় সরকারি সুপার মার্কেটের চারপাশ ঘিরে এমন শত শত অবৈধ নকশা বহির্ভূত দোকান গড়ে তোলা হয়েছিল। নিশ্চয়ই এসব স্থাপনা একদিনে করা হয়নি। তাই ভুল পথে হাঁটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, এই কোটি কোটি টাকা অনিয়মের সঙ্গে যারা জড়িত, অন্তত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মৃত প্রায় খাল পরিদর্শনে গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, যত বাধা আসুক রাস্তা ও খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে। বুড়িগঙ্গা চ্যানেলে উচ্ছেদ ও সীমানা নির্ধারণের পর হাতির ঝিলের আদলে দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলা হবে বলেও জানান তিনি। প্রথম দেখায় মনে হবে ভাগাড়, আবর্জনার স্তর এতটাই পুরু যে হেঁটেই পাড়ি দেওয়া সম্ভব। এমনই দশা কাগজে কলমে রাজধানীর হাজারীবাগের কালুনগর খালের। একই হাল খিলগাঁও নন্দীপাড়া খালেরও। এই যে দেখেন ময়লা আবর্জনা, যে এটা কিন্তু পুরাটাই খালের জায়গা। মাছও আমরা ধরতাম এখানে। আর বর্ষা মৌসুমে এখান দিয়ে আপনার ট্রলার যাইতো, নৌকা চলতো। খাল দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, শুরু হতে হতে বিলীনের পথে জলধারা। স্থানীয়দের অভিযোগ, কেবল মেয়র আসলেই পরিচ্ছন্নতার কাজ হয় অল্প সময়ের জন্য। খাল পরিষ্কার করতেছে সপ্তাহ 10 দিন ধরে, মেয়র সাহেব খাল দেখবো তাই জন্যে, আর না হইলে আর আসার কোনো ই নেই। বিশাল মানুষরা আটকে রাস্তা নিয়ে বাড়িঘর করে দুনিয়াদারি, মানে পানি যাওয়ার মতো কোনো স্কেপ নেই। বুধবার নন্দীপাড়া ও হাজারীবাগ পরিদর্শনে যেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস আবারও কর্মকর্তাদের খাল দখলমুক্ত ও পরিষ্কার করতে নানা দিক নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, অবৈধ স্থাপনা চিহ্নিত করে খালগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হবে। পাশাপাশি আদি বুড়িগঙ্গা উচ্ছেদ করে হাতির ঝিলের আদলে দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলারও আশ্বাস দেন তিনি। আমরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা সহ আমরা সীমানা নির্ধারণ করব, সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করব। পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। বিশেষ করে আদি বুড়িগঙ্গা চ্যানেলটিকে নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। অবৈধ দখল আর দূষণে মৃতপ্রায় রাজধানীর অধিকাংশ খাল। নগরের বাসিন্দারা বলছেন, এসব খাল অবৈধ দখলমুক্ত করে পানি প্রবাহ বাড়ানো না গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা যেমন বাড়বে, তেমনি তৈরি হবে নানা ধরনের জটিলতা। সেই সাথে রুগ্নদশা হবে পুরো নগরীর। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। তুরাগ ও বুড়িগঙ্গা নদী দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন রক্ষায় একের পর এক মামলার কৌশল বেছে নিয়েছেন এমপি আসলাম। আজ এ সংক্রান্ত আরেকটি রিট খারিজ হওয়ার পর অবৈধ এ দুটি স্থাপনায় উচ্ছেদে বাধা নেই বলে জানায় নদী রক্ষা কমিশনের আইনজীবী। অন্যদিকে আসলামের আইনজীবী জানান, আইনি পথে হাঁটা বন্ধ করবেন না তারা। উচ্চ আদালত বলেছেন, ফ্রি স্টাইলে নদী দখল করতে দেয়া যাবে না। তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশ দখলমুক্ত করতে গিয়ে বারবার এমপি আসলামের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। যৌথ জরিপের ধোঁয়া তুলে উচ্ছেদ বন্ধের দাবি জানান তিনি। হাইকোর্টে দৌড়ান এমপি আসলাম, বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম।
আসলামের দাবি মেনে 8টি সংস্থা করেন যৌথ জরিপ। জরিপে দেখা যায় 2টি স্থাপনার জন্য নদীর জমি দখল হয়েছে 54 একর। সুপারিশ করা হয় দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার। উচ্ছেদ বন্ধে এর আগে কয়েকবার রিট করেও সুবিধা করতে পারেননি এমপি আসলাম। উচ্ছেদের জন্য চান ক্ষতিপূরণ। বুধবার এ রিটটিও খারিজ হয়ে যায় উচ্চ আদালতে। ভবিষ্যতে এই ধরনের কোনো স্থাপনা উচ্ছেদে করতে কোনো বাধার সৃষ্টি হবে না এবং কর্তৃপক্ষ যারা আছেন বিআইডব্লিউটি অন্যান্যরা অতি দ্রুত এই আদালতের রায়ের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সেই কার্যক্রম তারা দ্রুত শুরু করবেন। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন ফ্রি স্টাইলে নদীর জমি দখল হতে দেয়া যাবে না। তারপরও হার মানতে নারাজ এমপি আসলাম। তার আইনজীবী জানান আবারও আইনি লড়াইয়ে যাবেন তারা। আমাদের এই প্রতিকার চাওয়ার জন্য সিভিল কোর্ট ইজ দি কম্পিটেন্ট কোর্ট অ্যান্ড আওয়ার রিমেডি লাইজ উইথ দি সিভিল কোর্ট। সেজন্য আমরা অবশ্যই সিভিল কোর্টে যাব। বিআইডব্লিউটি উচ্ছেদের জন্য যেতে পারবে না এই জন্য যে আমাদের তো রিমেডি একটা আমাদের সিটিজেন হিসেবে আমাদের একটা রাষ্ট্রের আইনের অধীনে আমাদের প্রটেকশন পাওয়ার অধিকার আছে। উচ্ছেদ ঠেকাতে এর আগে 4টি রিট করেছিলেন এই সংসদ সদস্য। সবশেষ নদী কমিশনের রিপোর্টের বিরুদ্ধে করা আরেকটি রিট এখনো বিচারাধীন উচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে অবিচার থেকে সুবিচারের ধারায় ফেরাতে কাজ করছে সরকার। নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সকালে বেগম রোকেয়া দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। উপমহাদেশের অবহেলিত নারী সমাজকে জাগ্রত এবং তাদের ক্ষমতায়নে যিনি 140 বছর আগে জন্মেছিলেন বাংলায়, তিনি বেগম রোকেয়া। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তার সাহসী ভূমিকা এখনো অন্তহীন প্রেরণার উৎস। মহিয়সী এই নারীর জন্মদিবসকে বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপন করে রাষ্ট্র। 1995 সাল থেকে দেয়া হয় রোকেয়া পদক। করোনার প্রেক্ষাপটে বুধবার সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে ভার্চুয়ালি এই আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। সমাজে নারীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য এবছর 5 বিশিষ্ট নারীর হাতে তুলে দেয়া হয় রোকেয়া পদক 2020। শিক্ষায় প্রফেসর ডক্টর শিরিন আক্তার, ক্ষমতায়নে কর্নেল ডাক্তার নাজমা বেগম, আর্থসামাজিক উন্নয়নে মঞ্জুলি চাকমা, সাহিত্য সংস্কৃতিতে বেগম মুস্তারি শফি ও নারী অধিকারে ফরিদা আক্তারকে দেয়া হলো এই পদক। প্রধানমন্ত্রী বলেন নারীদের পেছনে ফেলে সমাজের অগ্রগতি অসম্ভব। যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নির্যাতিতাদের বিচার চাওয়ার অধিকারহীনতার ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন নারী পুরুষের সমতায় মিলবে কাঙ্ক্ষিত অর্জন। মেয়েরা নিজেরা দায়ী না, কিন্তু তারা নির্যাতিত হয়েছে বলে তারা বাবা মা ভাই বোন সবাই মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতো। এই যে একটা অবিচারের ধারা বাংলাদেশে অব্যাহত ছিল, সেখান থেকে বাংলাদেশকে একটা সুবিচারের দিকে নিয়ে আসা এবং মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের কাজ। মহান মুক্তিযুদ্ধের মতো নারী পুরুষের সমান অংশগ্রহণে প্রতিটি সূচকেই দেশের নতুন বিজয় আসবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। এই বিজয়ের পতাকা সমুন্নত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী মার্কিন ওষুধ কোম্পানিগুলোর উদ্ভাবিত ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাধান্য দিতে হবে। এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনে অন্তত 10 কোটি মার্কিনকে করোনার টিকা দেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় মঙ্গলবার হোয়াইট হাউসে করোনার ভ্যাকসিন বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানিগুলোর তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বব্যাপী বিতরণের আগে প্রথমেই যেন আমেরিকানদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতেই একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। তার প্রশাসন ভ্যাকসিনের বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। Prioritizes the getting out of the vaccine to American citizens before sending it to other nations. এদিন নিজের স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বাইডেন বলেন 3 মাসে অন্তত 10 কোটি মানুষকে টিকার আওতায় আনবে তার প্রশাসন। And they're going to be ready on day one to spare not a single effort
to get this pandemic under control so we can get back to work. এদিকে বৃহস্পতিবার ফাইজার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদনের বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন সরকার প্রধান শেখ হাসিনা। দুপুরে গণভবনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 2019-20 সময়কালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যাবতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রতিবেদনে। বৈশ্বিক মহামারীর এক অস্বাভাবিক ক্রান্তিকালে রাষ্ট্রের নির্বাহী প্রধানের কার্যালয় যেসব কাজ করেছে তার দাপ্তরিক তথ্যগুলো সন্নিবেশ করে এই দলিল প্রস্তুত করা হয়েছে। কোভিড-19 সময়ে বিপর্যস্ত সময়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, সরবরাহ ও সেবা ব্যবস্থাকে চালু রেখে সরকারের সামগ্রিক কার্যাবলী সচল রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সময়োচিত ও কার্যকর ভূমিকা সমন্বয় করা হয়েছে এই প্রতিবেদনে। কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে আরও দৃঢ়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভুটান সরকার আয়োজিত জলবায়ু বিষয়ক স্বল্পোন্নত দেশগুলোর এক ফোরামের বৈঠকে এই কথা বলেন শেখ হাসিনা। ভার্চুয়াল এই সভায় ভিডিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I would also like to flag that the Paris Agreement reaffirmed the obligations of the developed countries for mobilizing climate finance. MDBS, IFIS should come forward for more vigorous provision of climate financing through concessional finance and debt relief, and ensure the access to technology for all. I called for your urgent and decisive action to save our future generations. এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নানা কর্মসূচিতে আজও রাজধানীতে সোচ্চার ছিল বিভিন্ন পেশাজীবী সংগঠন। এ সময় তারা নৈরাজ্যকারীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান। কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর ও রাজধানীর ধুলাইপাড়ে ভাস্কর্য স্থাপনের বিরোধিতার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পেশাজীবী সংগঠনগুলো। বুধবার সকালে মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। মানববন্ধনে সংগঠনটির নেতারা ঐক্যবদ্ধভাবে মৌলবাদী শক্তিকে রুখে দাঁড়ার আহ্বান জানান। আমরা প্রয়োজনে আমরা রাজপথে নেমে এদেরকে প্রতিহত করব। একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকরা। তারা ভাস্কর্য ভাঙায় জড়িত ও নৈরাজ্যকারীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান। কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন টার্গেট নিশানা করা হলো? তাহলে কি লক্ষ্যটি ভাস্কর্য নাকি লক্ষ্যটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এইটিও আমাদের খুঁজে বের করা দরকার। তারা এই দেশকে ভালোবাসে না, তারা এই দেশের অস্তিত্বকে স্বীকার করে না, তাই তো তারা এসব অন্যায় অপকর্ম করছে। একই সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত দিয়েছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। যেখানে দেশ স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা স্বীকার করে না। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আগারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আমনের ভরা মৌসুমে বাজার নিয়ন্ত্রণের নামে 50,000 মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। 171 কোটি 44 লাখ টাকায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই চাল কেনা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল আমদানির বিষয়টি অনুমোদন হয়। দুর্যোগকালীন চাল আমদানি না করে ভরা মৌসুমে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদ ও কৃষক নেতারা। দেশে কয়েক দফা বন্যার পরও কৃষকদের কল্যাণে আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যে 70% জমির ধান কাটাও শেষ হয়েছে। বাজারে আসা প্রতিমন নতুন আমন ধান বিক্রি হচ্ছে 1000 টাকার ওপরে। এতে বন্যার ক্ষতি কাটিয়ে কিছুটা লাভের মুখ দেখছেন কৃষকরা। ভালো মোটামুটি দাম পাইলাম এবং এই মোটা ধানের ফলনও খুব ভালো হয়েছে। ধানটা বেচলাম 1150 টাকা করে। এই বাজারটা জানি স্থায়ী থাকে, তাহলে কৃষক বাঁচবি, আর কৃষক বাঁচলেই দেশ বাঁচবি। এমন অবস্থায় হঠাৎ চাল আমদানির ঘোষণা দিল সরকার। ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে 50,000 টন চাল। 50,000 মেট্রিক টন নন বাসমতি চাল
টাকায় রূপান্তর করলে দাঁড়াবে 171,44,44,000 টাকা। প্রতি কেজি হচ্ছে 34.28 টাকা। এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়া MS রিকা গ্লোবাল ইমপ্লেক্স লিমিটেড। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে মৌসুমের অন্তত 2 মাস আগে সরকারের চাল আমদানি করা উচিত ছিল। সেপ্টেম্বরে আমরা দেখেছি চালের দাম বেড়েই গেল। ওই সময়টাই যদি এই সিদ্ধান্তটা নেওয়া যেত যে আলটিমেটলি আমাদেরকে আমদানি করতে হচ্ছে, তাহলে ঠিক কৃষকরা আসলে দাম পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেত। সরকারের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন কৃষক নেতারা। মিল মালিকদের গোডাউনে পর্যাপ্ত চালের মজুদ থাকার পরও তারা কিন্তু বাজারে চাল সরবরাহ করছে না। আমরা মনে করি যে এক্ষেত্রে আসলে সরকারের মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমদানিকে আমরা এই মুহূর্তে নিরুৎসাহিত করতেছি এবং কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ দিচ্ছি। বর্তমানে দেশে পাইকারি পর্যায়ে প্রতি কেজি সরু চাল 55 থেকে 57 টাকা, মাঝারি চাল 48 থেকে 49 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।